পদ্ধতিতে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে দেখব জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করা যায়। দেখো, এক্ষেত্রেও আমরা কিছু স্টেপ ফলো করব, সেই স্টেপগুলো আগে আলোচনা করে নিই। দেখো, জারণ সংখ্যা পদ্ধতি অক্সিডেশন নাম্বার মেথড এর মাধ্যমে আমরা কিভাবে সমীকরণের সমতা বিধান করব। স্টেপ নাম্বার 1, সমীকরণটাতে জারণ সংখ্যার পরিবর্তন কোথায় ঘটছে সেটা প্রথমে আমাদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার যে সমীকরণ থাকবে সেখানে জারণ সংখ্যার পরিবর্তন কোথায় ঘটছে সেটা খুঁজে বার করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 1 আমি লিখছি জারণ সংখ্যার পরিবর্তন। এই পরিবর্তনটা দুরকম হতে পারে, জারণ সংখ্যার হ্রাস হতে পারে, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটতে পারে। তাহলে সেগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করব। জারণ সংখ্যার পরিবর্তন, তার মধ্যে জারণ সংখ্যা হ্রাস এবং জারণ সংখ্যা বৃদ্ধি। নেক্সট দেখো স্টেপ নাম্বার 2, যে যে মৌলের পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে তাদের সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। কি ব্যালেন্স করতে হবে? টোটাল নাম্বার অফ অ্যাটমস আন্ডারগোয়িং দ্য চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যার পরিবর্তন যেখানে যেখানে ঘটছে সেই সব মৌলের পরমাণুর সংখ্যা তীর চিহ্নের উভয় পাশে সমান করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 2 আমি লিখছি যে জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে এমন মৌলের পরমাণু সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। স্টেপ নাম্বার 3 দেখো, এই যে আমরা প্রথম স্টেপে দেখলাম যে জারণ সংখ্যার পরিবর্তন কোথায় ঘটছে, জারণ সংখ্যার হ্রাস ঘটছে, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে। এবার আমাদের দেখতে হবে যে কত একক জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, মানে জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধিটা কত ইউনিট হচ্ছে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো বিক্রিয়কের ক্ষেত্রে কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা 0। এবার দেখা যাচ্ছে বিক্রিয়াজাত পদার্থে সেই মৌলের পরমাণুর জারণ সংখ্যা হয়েছে +3। তার মানে 0 থেকে জারণ সংখ্যার পরিবর্তন হয়ে গেছে +3। তার মানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে, আর সেটা কত ইউনিট? 3 ইউনিট, অর্থাৎ 3 একক জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে। এইভাবে আমরা জারণ সংখ্যার বৃদ্ধি আর হ্রাস কত ইউনিট হয়েছে সেটা আমরা বের করে নেব। তাহলে স্টেপ নাম্বার 3 হচ্ছে জারণ সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি কত একক হচ্ছে, কত ইউনিট হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটা আমরা প্রথমে ক্যালকুলেট করে নেব। এটা তোমরা স্টেপ 1এও করতে পারো, মানে যখন তোমরা অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করে নেবে তখন দেখবে প্রথম স্টেপেই তোমরা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি দেখে নিয়ে সেখানেই ক্যালকুলেট করে নিচ্ছ। আমি জাস্ট স্টেপ ওয়াইজ বলছি, সেজন্য এখানে এটা বললাম। জারণ সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি কত ইউনিট হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। স্টেপ নাম্বার 4, এবার কি করতে হবে? জারণ সংখ্যার হ্রাস এবং জারণ সংখ্যার বৃদ্ধি সমান করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 4, জারণ সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি সমান করতে হবে। কিভাবে সমান করতে হবে? উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটা সমান করতে হবে। যেমন আয়ন ইলেকট্রন মেথডে আমরা কি দেখেছি যে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন, এই দুটো ইকুয়েশন ব্যালেন্স করার পর তাদের চার্জ ব্যালেন্স করতে হয়।
ইলেকট্রন সংখ্যা দিয়ে। তারপর দুটো ইকুয়েশনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে হয়। তার জন্য কোনো একটা ইকুয়েশন বা প্রয়োজনে দুটো ইকুয়েশনকে একটা উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে আমরা ইলেকট্রন সংখ্যাটা সমান করি। তারপরে দুটো ইকুয়েশন অ্যাড করে দিই, যার ফলে কি হয়, ইলেকট্রন নাম্বারগুলো কেটে যায় বা বাদ হয়ে যায়। এখানেও আমরা সেরকমই করব, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য সুইটেবল নাম্বার দিয়ে গুণ করব, বা অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। দেখা যাচ্ছে ধরো জারণ সংখ্যার হ্রাস 1 ইউনিট, জারণ সংখ্যার বৃদ্ধি 3 ইউনিট। ধরো এ পরমাণু এর জারণ সংখ্যার হ্রাস হয়েছে 1 ইউনিট আর বি পরমাণু জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে 3 ইউনিট। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটা সমান করতে পারব। অর্থাৎ দেখেই বুঝতে পারছো, এই যে হ্রাসটা হয়েছে একে যদি আমরা 1 ইউনিট, তাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে, আর বি কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে দুটো সমান হয়ে যায়। এইভাবে কোন সমীকরণের ইকুয়েশন অনুযায়ী আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব বা জারণ সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি কোনো একটাকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করব। তাহলে এখানে আমি লিখছি জারণ সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি সমান করতে হবে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে। এবার স্টেপ নাম্বার 5 দেখো। স্টেপ নাম্বার 5 এ কি করতে হবে, এই পর্যন্ত তো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান হয়ে গেছে, এবার আমাদের অন্য সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তাহলে স্টেপ নাম্বার 5 এ আমরা প্রথমে যেটা করব, সব পরমাণু সংখ্যা ব্যালেন্স করব, অর্থাৎ তীর চিহ্নের উভয় পাশে সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া। ঠিক যেমন আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে, এখানেও আমরা তাই। নেক্সট দেখো, যদি সমীকরণটা আণবিক আকারে থাকে তাহলে দেখা যায় অনেক সময় ইউজুয়াল ওয়েতে হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা সমান করা যাচ্ছে, মানে তীর চিহ্নের উভয় পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা খুব সহজেই ব্যালেন্স করা যাচ্ছে। তাহলে আণবিক আকারে যদি থাকে, আণবিক আকারে সমীকরণটা থাকলে অনেক সময় অক্সিজেন এবং হাইড্রোজেন ইউজুয়াল ওয়েতে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার যদি সমীকরণটা আয়নীয় আকারে থাকে, তাহলে যদি সেটা অ্যাসিডিক মিডিয়াম হয় তাহলে আমরা কি করব, অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামের জন্য আমরা প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করার জন্য যেদিকে অক্সিজেনের সংখ্যা কম সেদিকে জল যোগ করব। আমি আয়ন ইলেকট্রনের ক্ষেত্রেও বলেছিলাম যে প্রথমে আমরা অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান করব, তারপর আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করব। এখানেও তাই অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম উভয় ক্ষেত্রেই আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যা আগে সমান করব আর তারপরে আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করব। তাহলে অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা অক্সিজেনের জন্য কি করব, অক্সিজেনের জন্য যেদিকে কম অক্সিজেন পরমাণুর সংখ্যা যেদিকে কম সেদিকে অ্যাড H2 অণু যোগ করব। একটা অক্সিজেন পরমাণুর সংখ্যা কম থাকলে এক অণু জলে যোগ করব, যদি দুটো অক্সিজেন পরমাণুর সংখ্যা কম থাকে তাহলে 2H2 অ্যাড করব। আর হাইড্রোজেনের জন্য কি করব, এইভাবে তো অক্সিজেনের সংখ্যা সমান হয়ে যাবে। এবার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করার জন্য যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে H+ আয়ন যোগ করব। এটা আমরা আয়ন ইলেকট্রনের ক্ষেত্রে যেটা অ্যাসিডিক মিডিয়ামে বলেছিলাম, আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রে এখানেও সেম জিনিস বলছি যে অক্সিজেন যেদিকে কম থাকবে সেদিকে জলের অণু যোগ করতে হবে প্রয়োজন অনুযায়ী, আর এইভাবে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হবে। আর তারপরে হাইড্রোজেনের জন্য যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে H+ যোগ করতে হবে।
এইভাবে আমরা অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তীর চিহ্নের উভয় পাশে ব্যালেন্স করতে পারি। এবারে এখানে যদি বেসিক মিডিয়াম হয়, ক্ষারীয় মাধ্যম, তাহলে অক্সিজেনের জন্য যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে OH মাইনাস অ্যাড করতে হবে। এইভাবে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান হবে। তারপরে হাইড্রোজেন পরমাণুর জন্য যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে H2 অ্যাড করতে হবে এবং বিপরীত পাশে OH মাইনাস অ্যাড করতে হবে। দেখো আবার বলছি, যখন আয়নীয় ইকুয়েশন থাকবে, আয়নীয় আকারে ইকুয়েশনটা থাকবে, তখন বেসিক মিডিয়ামের ক্ষেত্রে প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। কিভাবে করব? যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে OH মাইনাস অ্যাড করতে হবে। তারপরে যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে H2 অ্যাড করতে হবে এবং তার বিপরীত পাশে OH মাইনাস অ্যাড করতে হবে। এবার দেখো আয়ন ইলেকট্রন মেথডে আমরা যে স্টেপগুলো ফলো করেছি সেটা একটু রিমাইন্ড করব। দেখো আয়ন ইলেকট্রন মেথড, এটা আমরা পড়ছি অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড। আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? বিক্রিয়ার সমীকরণটাকে প্রথমে আমরা আয়নিক ফর্মে লিখছিলাম। আয়নিক ফর্মে লেখার পরে সেটাকে দুভাগে ভাগ করছিলাম, একটা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আর একটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় সমীকরণটাকে ভাগ করে নিচ্ছিলাম। তারপরে প্রত্যেকটা অর্ধবিক্রিয়ার সমীকরণকে আমরা সমতা বিধান করছিলাম। তার জন্য এখানে যেরকম বলেছি ওখানেও সেরকম করেছিলাম। প্রথমে সব পরমাণুর সংখ্যা সমান করেছিলাম অক্সিজেন আর হাইড্রোজেন বাদে। তারপরে প্রথমে অক্সিজেন এবং তারপরে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান করছিলাম। এখানেও তাই করব। আমি দুটোর মধ্যে জাস্ট তোমাদের কমন জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। তারপর দেখো সব পরমাণুর সংখ্যা সমান করার পর, অর্থাৎ সব পরমাণু ব্যালেন্স হওয়ার পর প্রথমে আমরা অক্সিজেন পরমাণু ব্যালেন্স করব, তারপরে হাইড্রোজেন পরমাণু ব্যালেন্স করব। তার জন্য অ্যাসিডিক মিডিয়ামে আমরা কি করছিলাম? অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে অক্সিজেনের জন্য আমরা যেদিকে অক্সিজেন কম সেদিকে H2 অ্যাড করছিলাম, আর যেদিকে হাইড্রোজেন কম সেদিকে H+ অ্যাড করছিলাম। সেম নিয়ম, সেম স্টেপ আমি এক্ষেত্রেও বলেছি। ওখানে আমি বলেছিলাম যে যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে জল যোগ করবে, তার বিপরীত পাশে 2H+ যোগ করবে। কারণ যদি বিপরীত পাশে কোনো হাইড্রোজেন আর না থাকে আর এদিকে যদি তোমরা H2 যোগ করো তাহলে অবশ্যই ওদিকে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, অন্যদিকে 2H+ যোগ করতে হবে। সেটা তোমরা ইকুয়েশন দেখেই বুঝতে পারবে যে যেদিকে হাইড্রোজেন কম সেখানে কতগুলো H+ আয়ন যোগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে দুটো মেথডে অ্যাসিডিক মিডিয়ামের জন্য রুলসটা সেম। অক্সিজেন যেদিকে কম সেদিকে অ্যাড H2O, হাইড্রোজেন যেদিকে কম সেদিকে অ্যাড H+। এবারে আয়ন ইলেকট্রনের ক্ষেত্রে বেসিক মিডিয়ামে আমি কি বলেছিলাম? বেসিক মিডিয়ামে বলেছিলাম যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল যোগ করতে হবে, আর তার বিপরীত পাশে 2OH মাইনাস যোগ করতে হবে। এইভাবে যদি বেসিক মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল যোগ করা হয় এবং তার বিপরীত পাশে 2OH মাইনাস যোগ করা হয়, তাহলে আমরা দেখছিলাম যে অনেক সময় হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও সমান হয়ে যাচ্ছে। কিন্তু বলেছিলাম যে যদি তাও না হয়, তাও যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান না হয়, তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস যোগ করতে হবে এবং তার বিপরীত পাশে H2O যোগ করতে হবে। অর্থাৎ
বেসিক মিডিয়ামে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করার সময় প্রথমে আমরা অক্সিজেন যেখানে বেশি সেখানে H2 অ্যাড করব, তারপর বিপরীত পাশে 2OH মাইনাস অ্যাড করব। এরপরে আমরা দেখব যে অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান হয়েছে কিনা। যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তখনও সমান না হয় তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস অ্যাড করব, একটা হাইড্রোজেনের জন্য একটা OH মাইনাস অ্যাড করব, তার বিপরীত পাশে একটা H2O অ্যাড করব, এক অণু H2O অ্যাড করব। আর এই ক্ষেত্রে আমরা বলছি যে বেসিক মিডিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার মেথডে যেদিকে অক্সিজেন কম সেদিকে OH মাইনাস অ্যাড করব, আর হাইড্রোজেনের জন্য যেদিকে হাইড্রোজেন কম সেদিকে H2 অ্যাড করব এবং বিপরীত পাশে OH মাইনাস অ্যাড করতে হবে। দেখো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে স্টেপটা বেসিক মিডিয়ামের ক্ষেত্রে আয়ন ইলেকট্রন মেথডে এই স্টেপটা তোমরা ফলো করে যেরকম ভাবে ব্যালেন্স করেছো, আয়ন ইলেকট্রন মেথডে বেসিক মিডিয়ামের ক্ষেত্রে তোমরা এই স্টেপটা ফলো করলেও কিন্তু ইকুয়েশনটা ব্যালেন্স করতে পারবে। আমি তোমাদের দুটো স্টেপই বলে দিলাম, তোমরা নিজেদের সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ অক্সিডেশন নাম্বার মেথডের ক্ষেত্রে বেসিক মিডিয়ামের এই স্টেপটা তোমরা আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো বেসিক মিডিয়ামের ক্ষেত্রে, তাহলেও কিন্তু একইভাবে তোমরা ব্যালেন্স করতে পারবে। মানে এই মেথড আর এই মেথড আয়ন ইলেকট্রনের ক্ষেত্রে এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, ব্যাপারটা একই হবে, ইকুয়েশন ব্যালেন্স হয়ে যায়। আর তারপরে যেরকম আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রে চার্জ ব্যালেন্স করতে হয়, তারপর দুটো ইকুয়েশন অক্সিডেশন হাফ রিঅ্যাকশন রিডাকশন হাফ রিঅ্যাকশন অ্যাড করে দিতে হয়, ইলেকট্রন নাম্বারগুলো কেটে যায়। সেইভাবে আমরা আয়ন ইলেকট্রন মেথডটা ব্যালেন্স করে নেব, টোটাল ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে যাব। আর এর ক্ষেত্রে আমরা এইভাবে ব্যালেন্স করে অক্সিডেশন নাম্বার মেথডে সমীকরণটা সমতা বিধান করতে পারব। এবার আমরা কয়েকটা एग्जांपल দেখে নেব। দেখো এই एग्जांपलটা আমরা করব জারণ সংখ্যা পদ্ধতিতে এই সমীকরণটার সমতা বিধান করব। আগের দিনকে আমরা এই एग्जांपलটা করেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই সমীকরণের সমতা বিধান করা হয়েছে। আজকে জারণ সংখ্যা পদ্ধতিতে এই সেম एग्जांपल আমরা এই সমীকরণটার সমতা বিধান করব। দেখো প্রথমে আমরা সমীকরণটা তো আয়নীয় ফর্মে লেখা আছে, এখানে H+ রয়েছে, তোমরা বুঝতেই পারছো এটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে। এবারে দেখো প্রথমে আমরা কি করব, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানের জন্য আমরা জারণ সংখ্যার পরিবর্তন কোথায় হচ্ছে সেটা বের করব। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তাহলে দেখো Cr2O7 2- এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরা যাক x, এখানে দুটো ক্রোমিয়াম রয়েছে 2x প্লাস 7টা অক্সিজেন রয়েছে, প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2 সমান টোটাল আধান কত রয়েছে -2। তাহলে এখান থেকে আমরা পাবো x সমান +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6, অক্সিজেনের জারণ সংখ্যা কত -2। এখানে Fe2+ রয়েছে অর্থাৎ আয়রনের জারণ সংখ্যা এখানে +2, H+ তার মানে এখানে +1। এখানে ক্রোমিয়াম 3+ রয়েছে তাহলে এর জারণ সংখ্যা +3। এখানে আয়রন Fe3+ রয়েছে, জারণ সংখ্যা +3। H2 হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। প্রত্যেকটা মৌলের পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা উল্লেখ করেছি। এবার আমরা দেখব জারণ সংখ্যার পরিবর্তন কোথায় ঘটছে। দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যার হ্রাস ঘটেছে। আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3 হয়েছে, তার মানে আয়রনের জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হ্রাস ঘটেছে, জারণ সংখ্যা হ্রাস, আর আয়রনের জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, জারণ সংখ্যা বৃদ্ধি। এটা হলো স্টেপ নাম্বার 1। আমি প্রথম एग्जांपलটার ক্ষেত্রে তোমাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, তোমরা কয়েকটা প্র্যাকটিস করার পর অটোমেটিক নিজেরা খুব সহজেই করতে পারবে। স্টেপ নাম্বার 2 দেখো, স্টেপ নাম্বার 2 তে বলেছিলাম যে জারণ সংখ্যার পরিবর্তন যে সমস্ত
ঘটছে সেই মৌলের পরমাণুর সংখ্যাগুলো সমান করতে হবে। তাহলে ইকুয়েশনটা দেখো, Cr2O7 2- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, এখান থেকে Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2। তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কোথায় কোথায় ঘটছে? ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হচ্ছে, আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3 হয়েছে। এই জায়গাগুলোতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেছে। তাহলে এদের সংখ্যা, এই পরমাণুগুলোর সংখ্যা যদি সমান করতে চাই, দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। ক্রোমিয়াম এখানে দুটো রয়েছে, Cr2 রয়েছে এখানে, আর এখানে ক্রোমিয়াম একটা, তাহলে এখানে আমরা 2 লিখব। তার ফলে কি হলো, জারণ সংখ্যার পরিবর্তন যে সমস্ত পরমাণুর ঘটছে তার সংখ্যাটা সমান করলাম। আয়রন এখানে একটা, এখানেও একটা, অর্থাৎ এটা সমানই রয়েছে। এটা হয়ে গেল স্টেপ নাম্বার 2। এবার স্টেপ নাম্বার 3 কি বলেছিলাম? স্টেপ নাম্বার 3 তে যে যেখানে জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে সেটা কত ইউনিট পরিবর্তন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। দেখো আমি ইকুয়েশনটা আরেকবার লিখছি না, এখানেই দেখাচ্ছি স্টেপ নাম্বার 3টা। ক্রোমিয়াম +6 থেকে +3 হচ্ছে, তার মানে +6 -+3, তার মানে অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা এখানে ডিক্রিজ করেছে। কত ইউনিট ডিক্রিজ করেছে? 3 একক, 3 ইউনিট অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। আর আয়রনেরটা দেখো Fe2+ থেকে Fe3+, তার মানে এখানে অর্থাৎ অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে, +3 -+2 সমান 1 একক। 1 একক কি? অক্সিডেশন নাম্বার ইনক্রিজড বাই 1 ইউনিট। বুঝে গেল আমি কি বললাম? জারণ সংখ্যার বৃদ্ধি আর হ্রাস যেখানে যেখানে ঘটেছে সেটা কত ইউনিট হ্রাস বৃদ্ধি হয়েছে সেটা ক্যালকুলেট করলাম। ক্রোমিয়ামের ক্ষেত্রে +6 থেকে +3 হয়েছে, কমে গেছে, কতটা কমেছে? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে, কত একক? 3 একক। আয়রনের ক্ষেত্রে +2 থেকে +3 হয়েছে, অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, কতটা বেড়েছে? 1 একক, 1 ইউনিট অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। এটা হয়ে গেল স্টেপ 3। এবার স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এ বলা হয়েছে যে এই অক্সিডেশন নাম্বার যে ডিক্রিজ আর ইনক্রিজ মানে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটা আমাদের সমান করতে হবে, তার জন্য উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখো ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি, Cr2O7 2- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, এখান থেকে 2Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2। অক্সিডেশন নাম্বার ক্রোমিয়ামের ক্ষেত্রে ডিক্রিজ হয়েছে 3 ইউনিট। এবার দেখো একটা ক্রোমিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার 3 ইউনিট ডিক্রিজ হচ্ছে, একটা ক্রোমিয়ামের জন্য 3 ইউনিট অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে। এখানে দুটো ক্রোমিয়াম রয়েছে, Cr2 রয়েছে এখানে, তার মানে দুটো ক্রোমিয়ামের জন্য অক্সিডেশন নাম্বার 2 × 3 ইউনিট, অর্থাৎ 6 ইউনিট ডিক্রিজ হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? একটা ক্রোমিয়ামের জন্য জারণ সংখ্যার হ্রাস হয়েছে 3 একক, দুটো ক্রোমিয়াম রয়েছে সেজন্য জারণ সংখ্যার হ্রাস হচ্ছে 6 একক, 6 ইউনিট। আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রনের ক্ষেত্রে এখানেও একটা আয়রন, এখানেও একটা আয়রন, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে 1 ইউনিট। তাহলে এটা 6 ইউনিট, এটা 1 ইউনিট। তাহলে এবার আমি এই 1 ইউনিটটাকে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উভয় ক্ষেত্রেই আমরা দেখব জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধি সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা * 6, এটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশনও বলতে পারো। এখানে 6 ছিল, একে 1 দিয়ে গুণ হচ্ছে, এখানে 1 আছে, একে 6 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ আমরা জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধিটা সমান করতে চাইছি। তাহলে দেখো যখনই আমরা এই Fe2+ থেকে Fe3+, এটাকে যখন আমি
6 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমি বসাবো 6, এদিকেও আমরা বসাবো 6। তাহলে দেখো এখানে 6 দিয়ে গুণ করে দিয়েছি, যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, আর এখানে 6 ইউনিটই আছে, তাই কোনো কিছু গুণ করতে লাগছে না। তাহলে আমরা জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধি সমান করে ফেলেছি। স্টেপ নাম্বার 4 হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 5 কি? স্টেপ নাম্বার 5 এ বলা হচ্ছে সব পরমাণুর সংখ্যা সমান করতে হবে অক্সিজেন আর হাইড্রোজেন বাদে। দেখো অক্সিজেন আর হাইড্রোজেন বাদে ক্রোমিয়াম এখানে দুটো, এখানেও দুটো, আয়রন এখানে 6টা, এখানে 6টা, বাকি তো আর অক্সিজেন আর হাইড্রোজেনই রয়েছে। সুতরাং সব পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো এটা কোন মিডিয়াম? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করব। স্টেপগুলো আগে বলে দিয়েছি। এখানে আমরা প্রথমে অক্সিজেন ব্যালেন্স করব। দেখো এখানে অক্সিজেন কটা রয়েছে? 7টা, এদিকে অক্সিজেন কটা রয়েছে? 1টা। তাহলে অক্সিজেন যেদিকে কম সেদিকে আমরা H2O অ্যাড করব। এখানে 7টা অক্সিজেন রয়েছে, এখানে 1টা অক্সিজেন রয়েছে, কটা কম? 6টা অক্সিজেন কম, তাহলে 6H2O অ্যাড করব। বোঝা গেল? এখানে 7টা অক্সিজেন রয়েছে, ওখানে 1টা অক্সিজেন রয়েছে, কম কটা? 6টা অক্সিজেন কম রয়েছে, 6টা অক্সিজেনের জন্য 6H2O অ্যাড করেছি। তার মানে এখানে টোটাল যেটা দাঁড়ালো 7H2O। এটা আমি মুছে দিচ্ছি। টোটাল একটা H2O ছিল, 6টা H2O অ্যাড করেছি, 7H2O হলো। এবার দেখো উভয় পাশে অক্সিজেনের সংখ্যা সমান হয়ে গেছে। এবার হাইড্রোজেন ব্যালেন্স করব। হাইড্রোজেনের সংখ্যা যেদিকে কম সেদিকে H+ অ্যাড করব। ডান দিকে কটা হাইড্রোজেন? 7 দুগুণে 14টা হাইড্রোজেন। বাঁ দিকে কটা হাইড্রোজেন? 1টা। তাহলে এখানে আরো 13H+, 13টা H+ অ্যাড করতে হবে। এখানে যদি 13টা H+ অ্যাড করি তাহলে টোটাল H+ এখানে হবে 14, কারণ একটা H+ আছে, বাকি 13টা যোগ করা হয়েছে 14। আমি এই এতগুলো কথা তোমাদের বোঝানোর জন্য বললাম, তোমরা সিম্পল দেখেই বুঝতে পারছো। এখানে 7 রয়েছে, তাই এখানে H2O এর আগে 7 বসাতে হবে। এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন, এখানে H+ এর আগে 14 বসাতে হবে। আমি যেহেতু স্টেপ ওয়াইজ তোমাদের রুলসটা কিভাবে ফলো হচ্ছে সেটা বোঝাচ্ছি, তাই এগুলো এইভাবে ভেঙে ভেঙে বলছি। এবার দেখো উভয় পাশে হাইড্রোজেন, অক্সিজেন সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেছে, সব পরমাণুর সংখ্যা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ টোটাল ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে টোটাল ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে আমরা কি পেলাম? Cr2O7 2- প্লাস 6Fe2 প্লাস 14H+, সেখান থেকে আমরা পাচ্ছি 2Cr3 প্লাস 6Fe3 প্লাস 7H2। এটা হচ্ছে সমীকরণটার সমতা বিধান হয়ে গেছে, টোটাল ব্যালেন্সড ইকুয়েশন। নেক্সট एग्जांपल দেখো। এখানে আমরা জারণ সংখ্যার পরিবর্তন কোথায় কোথায় ঘটছে সেটা দেখব। এখানে সালফারের জারণ সংখ্যা H2SO -2, এখানে Cl2 ক্লোরিনের জারণ সংখ্যা 0, HCl এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, আর H2SO4 এখানে সালফারের জারণ সংখ্যা +6। কিভাবে জারণ সংখ্যা ক্যালকুলেট করতে হয় তোমরা জানো, ক্যালকুলেট করলেই পেয়ে যাবে সালফারের জারণ সংখ্যা H2SO4 এর +6। তাহলে দেখো জারণ সংখ্যার পরিবর্তন কোথায় কোথায় ঘটছে। সালফারের জারণ সংখ্যা -2 থেকে +6 হয়েছে, -2 থেকে +6, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি কত ইউনিট হয়েছে আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো +6 হয়েছে, বৃদ্ধি হয়েছে, +6 -2 থেকে বেড়ে +6 হয়েছে, কত ইউনিট? 6, এখানে +2 8 একক। ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে হ্রাস হয়ে -1 হয়েছে, তাহলে জারণ সংখ্যা হ্রাস হয়েছে কত ইউনিট? এটা কমে গেছে, তাহলে এটা বেশি, তার মানে 0 -1 সমান 1 ইউনিট বা 1 একক। দেখো জারণ সংখ্যার বৃদ্ধি 8 একক, জারণ সংখ্যার হ্রাস 1 একক। এবারে জারণ সংখ্যা
পরিবর্তন যেখানে ঘটছে সেই সংখ্যা পরমাণুর সংখ্যাগুলো আমরা ব্যালেন্স করব। এখানে দেখো ক্লোরিন দুটো রয়েছে, এখানে ক্লোরিন একটা, তাহলে এখানে 2 বসাবো। তাহলে দুদিকেই ক্লোরিন পরমাণুর সংখ্যাটা সমান হয়ে গেছে। তাহলে দেখো একটা ক্লোরিনের জন্য 1 একক জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, জারণ সংখ্যা হ্রাস হচ্ছে 1 ইউনিট। দুটো ক্লোরিনের জন্য জারণ সংখ্যার পরিবর্তন কত হবে? দুটো ক্লোরিন রয়েছে, তাহলে দুটো ক্লোরিনের জন্য জারণ সংখ্যার পরিবর্তন হবে 2 একক। বুঝে গেল? তাহলে জারণ সংখ্যার হ্রাস এখানে 2 একক, এটা ধরবো আমরা। আর সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে 8 একক। এবার আমরা জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধিটা সমান করব। তার জন্য কি করব? 2 একক একে যদি 8 এককের সমান করতে চাই ইনটু 4 করব। তাহলে ইনটু 4 করলে আমরা কি পাবো? H2S প্লাস Cl2 প্লাস H2O, এখান থেকে 2HCl প্লাস H2SO4, এটা লিখে নিলাম। এবারে আমরা এই জারণ সংখ্যার হ্রাস ঘটছে তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে বসবে 4, এখানে 2 আছে আবার 4 বসাবো, তার মানে 4 দুগুণে 8, এখানে 8 বসাচ্ছি। তাহলে দেখো জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধি সমান হয়ে গেছে। এবারে অন্য পরমাণুর সংখ্যাগুলো দেখে নাও। সালফার এখানে একটা, এখানেও একটা। ক্লোরিন এখানে 4 দুগুণে 8টা, এখানেও 8টা। তাহলে এবার আমরা অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করব। প্রথমে অক্সিজেন ব্যালেন্স করব। দেখো এখানে একটা অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন, তাহলে এখানে 4 বসাচ্ছি। তাহলে দুদিকেই অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, এখানে 4টে অক্সিজেন, এখানেও 4টে অক্সিজেন। এবার হাইড্রোজেন ব্যালেন্স করব। হাইড্রোজেনের জন্য দেখো বাঁদিকে কটা হাইড্রোজেন? দুটো, আর 4 দুগুণে 8, 10টা হাইড্রোজেন। ডান দিকে দেখো 8টা, আর এখানে দুটো, 10টা হাইড্রোজেন। তাহলে দেখো তীর চিহ্নের উভয় পাশে অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ টোটাল ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে এটা। H2S প্লাস 4Cl2 প্লাস 4H2O, এখান থেকে 8HCl প্লাস H2S। পরের উদাহরণটা দেখো। এই সমীকরণটা আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করব। জারণ সংখ্যার পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে দেখে নিই। এখানে কপারের জারণ সংখ্যা +2, এখানে কপারের জারণ সংখ্যা 0, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা 0। তাহলে +2 থেকে জারণ সংখ্যার হ্রাস হয়েছে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজড বাই কত ইউনিট? 2 ইউনিট, 2 একক। কিভাবে 2 এককটা বেরোলো তোমরা এবার বুঝতে পারছো, আমি আর দেখালাম না। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো -3 থেকে 0 জারণ সংখ্যা বেড়ে গেছে, কত ইউনিট? অক্সিডেশন নাম্বার ইনক্রিজড বাই 3 একক। এখানে 3 একক, এখানে 2 একক। 2 ইউনিট ডিক্রিজ হয়েছে, এখানে 3 ইউনিট ইনক্রিজ হয়েছে। এবার দেখো তাহলে এখানে 2 একক অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, এখানে 3 একক অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে। আমরা সিম্পল এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, মানে এখানে 2 এখানে 3 রয়েছে, আমরা 3:2 এইভাবে আমরা গুণ করে দেব, মানে এখানে 3 বসাবো, এখানে 2 বসাবো। এখানে যেই মুহূর্তে আমি 2 বসাবো তাহলে কি হবে? এখানে দুটো নাইট্রোজেন হবে, আর এদিকে দেখো N2 রয়েছে, নাইট্রোজেন দুটো রয়েছে, সেইটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। মানে অক্সিডেশন নাম্বার যে চেঞ্জ হচ্ছে সেই পরমাণুর সংখ্যাটাও কিন্তু সমান হয়ে যাবে। মানে যখন আমি 3:2 এই রেশিওতে এটা গুণটা করব, তখন এখানে আমি আর 2টা বসাবো না, কারণ এখানে 2 বসানোর সাথে সাথে এখানে দুটো নাইট্রোজেন ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 3CuO প্লাস 2NH3 কি করলাম? এখানে 3 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম। এখান থেকে 3Cu প্লাস N2, এখানে আমি 2 বসাইনি, কারণ এখানে যে দুটো নাইট্রোজেন রয়েছে সেটা এইখানে দুটো নাইট্রোজেনের সঙ্গে ব্যালেন্স হয়ে গেছে, প্লাস H2। দেখো এখানে কপার 3টে, কপার 3টে, দুটো নাইট্রোজেন, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন বাদে সব পরমাণুর সংখ্যা কিন্তু
সমান হয়ে গেছে। এবার দেখো অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করব। এখানে 3টে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তার মানে এখানে 3 বসাবো। তাহলে এদিকেও 3টে অক্সিজেন, এখানেও 3টে অক্সিজেন। এবার হাইড্রোজেন দেখো, এখানে 6টা হাইড্রোজেন, এখানেও 6টা হাইড্রোজেন, তাহলে অক্সিজেন হাইড্রোজেন দুটোই ব্যালেন্স হয়ে গেছে। তাহলে টোটাল ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে এটা 3CuO + 2NH3, এখান থেকে 3Cu + N2 + 3H2। নেক্সট উদাহরণ দেখো, এটার ক্ষেত্রে আমরা সমতা বিধান করব জারণ সংখ্যা পদ্ধতিতে। কপারের জারণ সংখ্যা এখানে 0, এখানে কপারের জারণ সংখ্যা +2, তাহলে 0 থেকে +2 মানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, জারণ সংখ্যা ইনক্রিজ করেছে 2 একক। এবার এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত এটা তোমরা ক্যালকুলেট করে বের করতে পারবে। হাইড্রোজেন +1, নাইট্রোজেন x ধরে নাও, অক্সিজেন 3 × -2 সমান 0, তাহলে x সমান +5, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে +5। এখানে NO2, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +4, তাহলে জারণ সংখ্যা হ্রাস হয়েছে কত ইউনিট? ডিক্রিজ বাই 1 একক। 1 একক জারণ সংখ্যা এখানে হ্রাস হয়েছে আর জারণ সংখ্যা এখানে 2 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এই যে 1 একক, এটা 2 একক, এটা 1 একক, এখানে আমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ইকুয়েশনে আমরা ব্যালেন্সটা করে দিতে পারব। কারণ এখানেও একটা কপার, এখানেও একটা কপার, এখানেও একটা নাইট্রোজেন, এখানেও একটা নাইট্রোজেন। এবার আমরা এই যে 1 ইউনিট ডিক্রিজ হয়েছে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি পাবো? Cu + 2HNO3, CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস H2। দেখো যেখানে যেখানে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছিল, যেমন কপারের ক্ষেত্রে এখানে একটা কপার, এখানে একটা কপার, সংখ্যা সমান হয়েছে। এখানে দুটো নাইট্রোজেন, এখানে দুটো নাইট্রোজেন, সংখ্যা সমান হয়েছে। কিন্তু এখানে দেখো এই যে CuNO3 হোল 2 রয়েছে, এখানেও কিন্তু নাইট্রোজেন রয়েছে। এইগুলো তোমাদেরকে সমীকরণ অনুযায়ী, ইকুয়েশন অনুযায়ী তোমাদের বুঝে নিতে হবে যে কোথায় এক্সট্রা কোনো অ্যাটম রয়েছে কিনা যেটা সংখ্যা সমান হয়নি বা যেটা আমরা এখনো ধরিনি। দেখো এখানে একটা নাইট্রোজেন কিন্তু রয়েছে, একটা নয়, NO3 রয়েছে তার হোল 2, তার মানে এখানে দুটো নাইট্রোজেন রয়েছে। আর এদিকে কিন্তু নাইট্রোজেন একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে HNO3 তে। তাহলে এই দিকে ডান দিকে টোটাল নাইট্রোজেন কটা? এখানে দুটো, এখানে দুটো, টোটাল 4টে নাইট্রোজেন রয়েছে ডান দিকে। আর এদিকে টোটাল দুটো নাইট্রোজেন, তার মানে এদিকে আরো দুটো নাইট্রোজেন লাগবে, তবে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা সমান হবে। আর যেহেতু এদিকে নাইট্রোজেন শুধু HNO3 তেই রয়েছে, তাহলে এখানে আরো দুটো নাইট্রোজেনের জন্য আমরা 4 বসাবো। তাহলে এখন দেখো এদিকেও 4টে নাইট্রোজেন, এদিকেও 4টে নাইট্রোজেন, এইভাবে আমরা নাইট্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান করব। তাহলে এবার প্রত্যেকটা দেখে নিই। কপার এখানে একটা, এখানে একটা, নাইট্রোজেন 4টে, এখানে 4টে নাইট্রোজেন। এবার আমরা অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করব। প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করব। এদিকে 3 × 4 = 12টা অক্সিজেন রয়েছে, আর এখানে দেখো 3 × 2 = 6, এখানে 2 × 2 = 4, 6 আর 4 = 10, আর এখানে 1, তার মানে এখানে 2 বসে। তাহলে কত হলো? 6, 4 = 10 আর 2 = 12, 12টা অক্সিজেন হলো। তাহলে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এবার হাইড্রোজেন দেখো, এখানে 4টে হাইড্রোজেন, এখানে 2 × 2 = 4টে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও সমান হয়ে গেছে। তাহলে টোটাল ব্যালেন্স ইকুয়েশনটা হচ্ছে এটা, Cu + 4HNO3, সেখান থেকে CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2। এইভাবে তোমরা জারণ সংখ্যা পদ্ধতিতে সমীকরণগুলোর সমতা বিধান করতে পারবে। এবার আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন এবং কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কাকে বলে সেটা একটু দেখে নেব, উদাহরণের সাহায্যে বুঝে নেব, তাহলে খুব সহজে বুঝতে পারা যাবে। দেখো প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি। এখানে ফসফরাসের জারণ সংখ্যা 0, আর এখানে এই যে PH3 তৈরি হয়েছে, এখানে ফসফরাসের জারণ সংখ্যা -3, আর NaH2PO2, এখানে ফসফরাসের জারণ সংখ্যা +1। তাহলে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের মধ্যে
ফসফরাস রয়েছে তার জারণ সংখ্যা 0। এবার বিক্রিয়াজাত পদার্থ যেগুলো পাওয়া গেছে সেখানে দুটো আলাদা পদার্থ, তাদের দুটোতেই ফসফরাস রয়েছে, একটার জারণ সংখ্যা -3 আর একটাতে ফসফরাসের জারণ সংখ্যা +1। এই ধরনের বিক্রিয়া যেখানে কোনো মৌলের জারণ সংখ্যা, এটা একটা মধ্যবর্তী জারণ অবস্থায় রয়েছে 0 থেকে যে বিক্রিয়াজাত পদার্থগুলো পাওয়া গেছে সেখানে জারণ সংখ্যা হ্রাস হচ্ছে -3, pH3 তে ফসফরাস -3 জারণ সংখ্যা, আবার 0 থেকে জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে NaH2PO2, এখানে ফসফরাসের জারণ সংখ্যা +1। এই বিক্রিয়াটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসমঞ্জস বিক্রিয়া, যেখানে মধ্যবর্তী জারণ অবস্থায় থাকা কোন মৌলের পরমাণুর জারণ সংখ্যা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। কিরকম চেঞ্জ? দুটো আলাদা পদার্থ যেখানে ওই একই মৌলের জারণ সংখ্যা একটা উচ্চতর জারণ সংখ্যায় যাচ্ছে 0 থেকে +1, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে, আবার 0 থেকে -3 জারণ সংখ্যার হ্রাস ঘটছে, আর দুটো ভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে। একে বলা হয় অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হচ্ছে ঠিক এর বিপরীত ঘটনা। যেমন এক্সাম্পলটা দেখো, KBrO3, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা +5, KBr এখানে ব্রোমিনের জারণ সংখ্যা -1, Br2 এখানে ব্রোমিনের জারণ সংখ্যা 0। তাহলে দেখো এখানে ব্রোমিনের জারণ সংখ্যা KBrO3 তে +5 থেকে 0 হয়েছে, KBr এ -1 থেকে 0 হয়েছে, অর্থাৎ দুটো আলাদা বিক্রিয়ক পদার্থ যেখানে একই মৌলের পরমাণু ব্রোমিন রয়েছে, আলাদা আলাদা জারণ অবস্থায় রয়েছে, একটা +5 আর একটা -1, কিন্তু দুটো মিলে Br2 তৈরি হয়েছে যার জারণ সংখ্যা 0। এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের ঠিক বিপরীত প্রক্রিয়া, এটাকে বলা হয় কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? 0 থেকে -3 হচ্ছে, তার মানে জারণ সংখ্যা হ্রাস হচ্ছে, আবার এখানে দেখছি 0 থেকে +1 হচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি ঘটছে। তাহলে 0 থেকে জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, হ্রাস হয়েছে, মানে মধ্যবর্তী জারণ অবস্থা থেকে একটা উচ্চতর জারণ সংখ্যা আর একটা নিম্নতর জারণ সংখ্যায় যাচ্ছে। একই মৌলের পরমাণুর জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে, দুটো আলাদা পদার্থ পাওয়া যাচ্ছে, এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এর ঠিক বিপরীত বিক্রিয়াটা হচ্ছে কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, মানে +5 -1, দুটো ব্রোমিন, একটা ব্রোমিন KBrO3 তে রয়েছে +5 এ, একটা ব্রোমিন KBr এ রয়েছে -1 জারণ অবস্থায়, এখান থেকে Br2 তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের জারণ সংখ্যা +5 থেকে কমে যাচ্ছে, -1 থেকে বেড়ে গিয়ে আবার একটা মধ্যবর্তী জায়গায় চলে যাচ্ছে, এটাকে বলা হয় কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে আমরা দেখলাম যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আর কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কি হয় এবং এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটু দেখে নেব যে জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা হয়। দেখো, দুটো পদ্ধতিতে জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায়। একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় ইলেকট্রনীয় পদ্ধতি। জারণ সংখ্যা পদ্ধতিতে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা যাবে? জারক পদার্থের তুল্যাঙ্ক ভার অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট সমান জারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন বাই জারক পদার্থের বিজারণে ওই পদার্থের মধ্যে উপস্থিত কোনো মৌলের মোট যে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে সেই সংখ্যা। কারণ আমরা তো জানি জারক পদার্থের বিজারণ ঘটে, সেই বিজারণের ফলে জারণ সংখ্যার যে পরিবর্তন ঘটছে, তাহলে বাই জারণ সংখ্যার
পরিবর্তন। এটা হচ্ছে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ফর্মুলা। জারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান জারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন বাই জারক পদার্থের বিজারণে ওই পদার্থের মধ্যে উপস্থিত কোনো মৌলের জারণ সংখ্যার মোট পরিবর্তন। আর বিজারক পদার্থের ক্ষেত্রে দেখো, বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান বিজারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন ডিভাইডেড বাই বিজারক পদার্থের জারণের ফলে জারণ সংখ্যার যে পরিবর্তন ঘটছে। তার মানে বিজারক পদার্থের জারণে বিজারক পদার্থের উপস্থিত কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে বিজারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন। এইভাবে জারণ সংখ্যা পদ্ধতিতে জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করা যায়। উদাহরণ দেখো, K2Cr2O7 এটা একটা জারক পদার্থ। অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে K2Cr2O7 থেকে Cr3+, ক্রোমিয়াম +6 থেকে +3 জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। জারণ সংখ্যা +6 থেকে +3 হচ্ছে, তার মানে কত একক জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে? 3 একক, 3 ইউনিট জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে। এবার দেখো, একটা ক্রোমিয়ামের জন্য 3 একক, এখানে দুটো ক্রোমিয়াম রয়েছে, তার মানে 2 × 3 অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 6 ইউনিট, 6 একক জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে। তাহলে আমরা ক্যালকুলেট করব ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভার সমান K2Cr2O7 জারক পদার্থ এর আণবিক ওজন। এর আণবিক ওজন হচ্ছে 294.18। আণবিক ওজন কিভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা জানো। 2 × পটাশিয়ামের আণবিক ওজন, যেহেতু পটাশিয়াম দুটো রয়েছে, +2 × ক্রোমিয়ামের আণবিক ওজন, +7 × অক্সিজেনের আণবিক ওজন, এগুলো সব যোগ করলে এটা পাওয়া যায়। এটা ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন কত ঘটছে? জারক পদার্থে উপস্থিত ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে, দুটো ক্রোমিয়াম, সেজন্য 6 ইউনিট। তাহলে এখানে বসাবো 6। তাহলে ক্যালকুলেট করলে পাওয়া যাবে 49.03। এটা হচ্ছে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করা হলো K2Cr2O7 এর ক্ষেত্রে। বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করব FeSO4 বিজারক পদার্থ। অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে FeSO4 থেকে Fe2SO4 অর্থাৎ আয়রন +2 থেকে +3 স্টেটে যায়। এখানে দেখো Fe2+ থেকে Fe3+, তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত একক হচ্ছে? 1 একক, 1 ইউনিট। তাহলে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট সমান FeSO4 এর আণবিক ওজন 151.85 ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন কত? 1/1 সমান 151.85। এটা হচ্ছে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট হলো। এবার দেখো ইলেকট্রনীয় পদ্ধতিতে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা যায়। জারক পদার্থের তুল্যাঙ্ক ভার ইলেকট্রনীয় পদ্ধতিতে সমান জারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন ডিভাইডেড বাই জারক পদার্থ কর্তৃক গৃহীত ইলেকট্রন সংখ্যা। তাহলে গৃহীত ইলেকট্রন সংখ্যা। দেখো, জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা জারণ সংখ্যার পরিবর্তনটা দেখব, আর ইলেকট্রনীয় পদ্ধতিতে আমরা ইলেকট্রন নাম্বার চেঞ্জটা দেখব। গৃহীত ইলেকট্রন সংখ্যা আর বিজারক পদার্থের ক্ষেত্রে বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান আণবিক ওজন বা সংকেত ওজন ডিভাইডেড বাই বিজারক পদার্থ কর্তৃক বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে বর্জিত ইলেকট্রন সংখ্যা। এবার দেখো
মিডিয়ামে কি হয়? ইকুয়েশনটা হচ্ছে Cr2O7 2- থেকে Cr3+। দেখো এখানে ক্রোমিয়াম দুটো, এখানেও ক্রোমিয়াম 2 লিখছি। এখানে 7টা অক্সিজেন, এখানে 7H2O অ্যাড করব, যেভাবে ব্যালেন্সটা করা হয়। এবারে দেখো এখানে তাহলে 7 দুগুণে 14, তাহলে 14H+ লিখব। এখানে +6 ইলেকট্রন যোগ করব। তাহলে দেখো এখানে জারক পদার্থ কর্তৃক গৃহীত ইলেকট্রন সংখ্যা কত? 6, 6 ইলেকট্রন। তাহলে জারক পদার্থ কর্তৃক গৃহীত ইলেকট্রনের সংখ্যা এখানে আমরা 6 লিখব। এবার দেখো জারক পদার্থের তুল্যাঙ্ক ভার। জারক পদার্থ এখানে Cr2O7 2-, আসলে জারক পদার্থ কোনটা? K2Cr2O7। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট সমান জারক পদার্থের আণবিক ওজন 294.18 ডিভাইডেড বাই জারক পদার্থ কর্তৃক গৃহীত ইলেকট্রন সংখ্যা কটা? 6টা ইলেকট্রন, তাহলে 6। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 49.03। এটা ইলেকট্রনীয় মেথডের মাধ্যমে তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করব। একইভাবে আমরা বিজারক পদার্থের ক্ষেত্রে করতে পারি। ইকুয়েশনটা দেখো Fe2+ থেকে Fe3+ হয়। Fe2+ অ্যারো, Fe3+ প্লাস ইলেকট্রন। তাহলে এখানে বিজারক পদার্থ কর্তৃক বর্জিত ইলেকট্রন সংখ্যা কটা? একটা ইলেকট্রন। তাহলে আমরা পাবো ইকুইভ্যালেন্ট ওয়েট সমান Fe এর উপরের আণবিক ওজন 151.85 ডিভাইডেড বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা একটা, তাহলে এখান থেকে 151.85। এটা হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতিতে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয়। এইভাবে জারণ সংখ্যা পদ্ধতি এবং ইলেকট্রনীয় পদ্ধতিতে জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায়। তাহলে আমরা কিভাবে আয়ন ইলেকট্রন মেথড, অক্সিডেশন নাম্বার মেথডের মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করা হয় সেগুলোও দেখলাম। প্লাস আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন এবং তুল্যাঙ্ক ভার, জারক পদার্থ এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার কিভাবে ক্যালকুলেট করা যায় সেগুলো আলোচনা করলাম।